গঙ্গাকে মারতে এলে অহনাকে উচিত শিক্ষা দিয়ে দেয় গঙ্গা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে বিয়ে শুরু হয়ে গেলে অর্জুনের বড় বৌদি রাগে গজগজ করতে থাকে আর বলতে থাকে এই মেঘনাদের দ্বারাই কোনো কিছু সম্ভব না। এই ছেলেটা বললো যে বিয়েটা নাকি ভেস্তে দেবে, কোথায় কোনোভাবেই তো বিয়েটা ভাঙতে পারলো না, বিয়েটা তো দিব্যি হয়ে যাচ্ছে, একটু পরেই তো সিঁদুর দানটা হয়ে গেলে বিয়েটা সম্পূর্ণ হয়ে যাবে। তখন তখন কি ও কিছু করতে পারবে? কিছুই তো আর করা যাবে না। যদি সিঁদুর দানটা হয়ে যায় এরপরে তো করার আর কিছু থাকবে না, তখনও কি করবে? এরপরে এরপরে দেখা যায় মুড়ি ফেলার সময় এলে তখন তখন দেখা যায় অর্জুন অর্জুন গঙ্গার দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলতে থাকে, গঙ্গা আমি তোমার সকল দায়িত্ব নিচ্ছি, আমি তোমার দায়িত্ব নিলাম, কিন্তু কিন্তু আমি তোমার তোমাকে তোমাকে কখনো নিজের স্ত্রী হিসেবে মেনে নিতে পারবো না। তোমার তোমার যত দায়ভার আছে সবকিছু আমি মেনে নেবো। এদিকে দেখা যায় জেঠুমনিকে তার লোক এসে বলতে থাকে, স্যার আমরা কোনোভাবে অহনাকে আটকাতে পারিনি, ও ট্যাক্সি নিয়ে বেরিয়ে গেছে। এই কথা শুনে অবাক হয়ে যায় জেঠুমনি বলতে থাকে, তাড়াতাড়ি তাড়াতাড়ি সিঁদুর দানটা সেরে ফেলুন না ঠাকুর মশাই। এরপরে দেখা যায় এদিকে অহনা দৌড়ে এসে বিয়ে বাড়ির সামনে নিচে নিচে পড়ে যায়। এরপরে এদিকে অর্জুনকে সিঁদুরের সেতুর কৌটো দিয়ে দেয় ঠাকুর মশাই। এরপরে দেখা যায় অর্জুনকে না দেখে গঙ্গার মাথায় সিঁদুর পরাতে বলে জেঠুমনি। এরপর জেঠুমনি বলতে থাকে, কি হলো অর্জুন, তাড়াতাড়ি সিঁদুর দানটা করে ফেলো, তাড়াতাড়ি করো বলছি। তখন অর্জুন বলতে থাকে, ঠিক আছে। এরপরে এরপরে দেখা যায় অর্জুন গঙ্গার দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে, গঙ্গা কি চায় না যে আমার আর গঙ্গার বিয়েটা হোক? ও এমন মন মরা হয়ে কেন আছে? আমি আমি বুঝতে পারছি না। কিন্তু আমি যেহেতু তোমার দায়িত্ব নিচ্ছি, আমি তোমার সকল দায়িত্ব আমি নেব, তোমাকে কখনো কষ্ট পেতে দেব না। কিন্তু কিন্তু চার দেওয়ালের মাঝখানে আমাদের কখনো নতুন করে কোনো সম্পর্ক গড়ে উঠবে না। এই বলে এই বলে দেখা যায় গঙ্গার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয় অর্জুন। এরপরে অহনা সেখান থেকে ঢুকতে থাকে বিয়ের মণ্ডপে। এরপরে দেখা যায় এর মধ্যে সিঁদুরদান শেষ হয়ে গেলে তখন অহনা চিৎকার করে বলতে থাকে, এখনো এখনো কি সিঁদুরদান হয়েছে কি হয়নি আমি তো জানি না, কিন্তু আমি অর্জুনের বিয়েটা কিছুতেই হতে দেব না। এরপরে সিঁদুরদান শেষ হয়ে গেলে তখন মিনতি বলতে থাকে, আমার মেয়েটার ভগবান সুখ দিক, আমার মেয়েটার যেন কখনো কষ্ট না হয়। এরপরে দেখা যায় গঙ্গার বাবা মনে মনে বলতে থাকে, এবার এবার আমার আশাটা পূরণ হবে। আমি যে আশাটা নিয়ে বসেছি, যে যেটা যেটা ভেবেছি যে আমি ঠিক যেভাবে গঙ্গাকে দিয়ে ও বাড়ির সবকিছু হাতাবো, ঠিক সেরকমটাই আমি করব। এভাবে এভাবে যে আমি না চাইতে মেঘনা চাইতে জল পেয়ে যাবো, সেটা সেটা কখনো কখনো বুঝতে পারিনি। এরপরে দেখা যায় অহনা এসে বলতে থাকে, অর্জুন তুমি এটা করতে পারো না, তুমি আমার সঙ্গে এটা কি করে করতে পারো? আমি তোমার সঙ্গে একটু একটু ভুল বোঝাবুঝি হয়েছে আমার, তাই বলে তুমি আমাকে ছেড়ে গঙ্গাকে বিয়ে করবে? এটা আমি মেনে নিতে পারবো না। তুমি এই বিয়েটা ভেঙে দাও অর্জুন, এই বিয়েটা ভেঙে দাও। তুমি তো আমাকে ভালোবাসো, তবে তুমি গঙ্গাকে কি করে সিঁদুর পরাতে পারো, কি করে ওকে বিয়ে করতে পারো? তোমার এতে কোনো রাইট নেই। তখন এ কথা শুনে দেখা যায় অর্জুন বলতে থাকে, তুমি একদম আমাকে টাচ করবে না, আমাকে একদম টাচ করবে না অহনা। তুমি এখানে কেন এসেছো? আমি গঙ্গার হাজবেন্ড, তাই তুমি প্লিজ এখানে সিনক্রেট না করে চলে যাও। তখন এই কথা শুনে অহনা বলতে থাকে, আমি কিছুতেই এটা মানবো না, আমি কিছুতেই মানবো না যে তুমি গঙ্গার হাজবেন্ড। এরপরে গঙ্গাকে বলতে থাকে, তুমি তো ভূতগাল তাই না গঙ্গা, প্লিজ এখান থেকে চলে যাও, আমাদের মাঝখানে এসো না। আমি অর্জুনকে অনেক ভালোবাসি, অর্জুনকে আমি ভুলতে পারবো না, তাই তুমি প্লিজ অর্জুনকে ছেড়ে দাও, অর্জুন শুধু আমার। এরপরে দেখা যায় জেঠুমনি অহনাকে ডেকে বলতে থাকে, অহনা তুমি তুমি যেটা করতে চাইছো সেটা কিছুতেই হবে না, প্লিজ তুমি তুমি এখান থেকে চলে যাও, কারণ এখানে তোমার কিচ্ছু হবার নেই, এখানে কোনো কিছু তুমি হতে হতে পারবে না। তোমার সঙ্গে অর্জুনের আর কোনো সম্পর্ক নেই, অর্জুন এখন গঙ্গাকে বিয়ে করেছে, এটাই ফ্যাক্ট। তখন এই কথা শুনে দেখা যায় অহনা বলতে থাকে, এসব আপনি কি বলছেন? আমি কিছুতেই আমি কিছুতেই অর্জুনকে ছাড়তে পারবো না, অর্জুনকে আমি ভালোবাসি। এরপরে গঙ্গাকে বলতে থাকে, গঙ্গা আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি। যখন গঙ্গা না সরে তখন গঙ্গার হাত ধরে টানতে টানতে নিয়ে যাবে, ঠিক তখনই অর্জুন অহনার হাত ধরে ফেলে আর বলতে থাকে, একদম একদম আমার ওয়াইফের গায়ে হাত দেবে না, একদম ওকে টাচ করবে না অহনা। তোমার এখানে কোনো অধিকার নেই, আমি ওকে স্বইচ্ছায় বিয়ে করেছি, তাই তুমি কিচ্ছু করতে পারবে না। গঙ্গা শুধু আমার, আর আমি গঙ্গার হাজবেন্ড, তাই তোমাকে এখানে এখানে আমি দেখতে চাচ্ছি না। আমার কোনো
তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই, তাই তুমি এখান থেকে গেলেই আমি খুশি হব। এটা দেখে অবাক হয়ে যায় অহনা। অহনা বলতে থাকে, তুমি এসব কি বলছো অর্জুন? তুমি এমন করে ওই মেয়েটার জন্য আমার সঙ্গে ব্যবহার করছো? তখন তখন অর্জুন অহনার হাত ধরে টানতে টানতে নিচে নিয়ে আসে, আর সেখানে নিয়ে এসে বলতে থাকে, তুমি এখানে কেন এসেছো? আর আমাকে 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 জিজ্ঞেস করছো যে আমি কেন এই বিয়েতে কনসেন্ট দিয়েছি? কেন দেব না? তুমি তুমি আমার সঙ্গে কখনই থেকেছো বলো? যখন আমার তোমাকে প্রয়োজন ছিল তখনই তুমি আমার থেকে দূরে থেকেছো। আমাকে আমাকে সবসময় দূরে ঠেলে দিয়েছো। তুমি তুমি আমাকে সবসময় বিপদের মুখে ঠেলে দিয়ে চলে যেতে। আরে, যখন কেউ যদি কাউকে ধাক্কা মারে আগুনে, তারপরেও তার তার গায়ে একবারও টাচ করে তাকে ধাক্কা মারতে হয়। তুমি তো তাও করোনি। সবসময় আমার থেকে দূরে থেকেছো। কখনো কি আমার কাছে এসেছো? আমার কাছে এসে আমাকে সান্ত্বনা দিয়েছো? আমি যখনই বিপদে পড়েছি এই মেয়েটা আমাকে বিপদ থেকে রক্ষা করেছে। আমি যখনই আমার মান সম্মান নিয়ে বিপদে পড়েছি তখন এই মেয়েটা আমার মান সম্মান বাঁচিয়েছে। তুমি তুমি কি করেছো? তুমি তো কখনো আমার আমার ভালো চাওনি। সবসময় তুমি আমার থেকে দূরে দূরে থেকেছো। আমি তো চাইনি যে তুমি আমার থেকে দূরে থাকো। কখনো কখনো যদি তুমি আমাকে ভালোবাসতে তবে এভাবে এভাবে আমার থেকে দূরে থাকতে পারতে না, হো না? আর আজকে এসে আমাকে বলছো আমি বিয়েতে কি করে কানসার্ন দিলাম? আমি কানসার্ন দিয়েছি, তাই আমি গঙ্গাকে বিয়ে করেছি। এটা পুরোটাই আমার মতামত। এখন তোমার কিছু করার থাকলে তুমি করে নাও। আমি গঙ্গাকে কিছুতেই ছাড়বো না। তুমি কি ভেবেছো যে আমি গঙ্গাকে বলবো, গঙ্গা তুমি চলে যাও, আমি অহনাকে ভালোবাসি? এটা তোমার ভুল ধারণা। এটা কখনোই হবার নয়। এটা আমি কখনো বলবো না। আমি তোমার জন্য আমার পরিবারের সম্মানও নষ্ট করতে পারবো না, আর ওই মেয়েটাকেও জলে ভাসিয়ে দিতে পারবো না। তখন দেখা যায় গঙ্গার বাবা বলতে থাকে, বাবা তুমি যদি চাও তাও তো তোমাকে আমি কিছুতে গঙ্গার জীবন থেকে যেতে দেবো না। তুমি যদি চলে যাও তবে তো আমার আমার পুরো ইচ্ছেটাই অপূর্ণ থেকে যাবে। এটা তো আমি কিছুতেই হতে দিতে পারি না। এরপরে দেখা যায় অর্জুন অর্জুন অহনাকে বলতে থাকে, শোনো অহনা, তোমার মতো সেলফিশ আমি দেখিনি। তুমি একজন সেলফিশ। তখনই দেখা যায় অহনা বলতে থাকে, আমি সেলফিশ? আমি তোমার কথা ভেবেই এমনটা করেছি। আমি জানতাম যে আমি যদি এখানে থাকি তুমি কিছুতেই ট্রমা থেকে বেরোতে পারবে না। তাই আমি দূরে গিয়েছি তোমার থেকে। বারবার তোমার থেকে দূরে গিয়েছি তুমি যাতে নিজেকে সামলাতে পারো। কিন্তু তুমি সেটাকে কেন্দ্র করে সেটাকে ভুল বুঝে আমাকে আমাকে এভাবে দূরে ঠেলে দিলে। তখন দেখা যায় এরপরে এরপরে দেখা যায় অহনা নাটক করে অজ্ঞান হওয়ার নাটক করে। এরপরে মেঝেতে পড়ে গেলে তখন ডক্টর ডাকতে বলে মৃত্যু। এরপরে গঙ্গা বলতে থাকে, জেঠুমনি, এরকম রোগ আমারও আছে, আমাকে একটু এই রোগটা সমাধান করতে দেবেন? তখন জেঠুমনি বলতে থাকে, হ্যাঁ গঙ্গা, তোমার যেটা করার তুমি করো, যদি সেটাতে কোনো কাজ হয়। এরপরে দেখা যায় গঙ্গা অহনার জুতো নিয়ে তার বান্ধবীদের বলতে থাকে, এটাতে গোবর মাখিয়ে নিয়ে দেখো ওনাকে ওনাকে কিভাবে শিক্ষা দিই। এরপরে দেখা যায় অর্জুনের বড় বৌদি অহনার কাছে বসে বলতে থাকে, এই অহনা, চোখ খুলছো না কেন? অর্জুন, দেখো না, মেয়েটাকে তুমি এভাবে বকলে মেয়েটার তো কোনোভাবেই নিঃশ্বাস নিতে পারছে না। মেয়েটার কি হয়ে গেল? যদি কোনো ক্ষতি হয় না, তুমি বুঝতে পারছো? তখন দেখা যায় গঙ্গা গঙ্গা জুতো নিয়ে এলে অর্জুন বাধা দেয়। অর্জুন বলতে থাকে, এসব কি করছো গঙ্গা? এসব উদ্ভট বুদ্ধি তুমি কোথা থেকে পাও বলো তো? তখন গঙ্গা বলতে থাকে, আমাকে করতে দিন তো, দেখুন উনি উনি জেগে যাবেন। এই বলে অহনার নাকে যখনই জুতোটা ধরে তখনই অহনা চিৎকার করে ওঠে আর বলতে থাকে, ছি, এসব নোংরা জিনিসপত্র কেন আমার সামনে দেওয়া হয়েছে? আমাকে আমাকে এভাবে ছোট করা হচ্ছে। আর অর্জুন, তুমি কিছু বলছো না? তোমার বউ আমার সঙ্গে এরকম ব্যবহার করছে। তখন এটা দেখে অবাক হয়ে যায় সবাই। তখন গঙ্গা বলতে থাকে, কি ব্যাপার ম্যাডাম, আপনার আপনার জ্ঞান এত তাড়াতাড়ি ফিরে গেল? তখন দেখা যায় অহনা বলতে থাকে, অর্জুন, ও দেখেছো, ও ও আমার সঙ্গে এমন অসভ্যতম করছে। গঙ্গা, তুমি এটা কি করে করতে পারো? তুমি গোবর মাখানো জুতো আমাকে আমার নাকে শুনিয়েছো, আবার সে জুতোটাও আমারই, তাই না? তখন এই বলে গঙ্গাকে থাপ্পড় মারতে যাবে, ঠিক তখনই গঙ্গা হাতটা ধরে ফেলে আর বলতে থাকে, গঙ্গাকে মারা এতটাও সহজ নয়। গঙ্গাকে কখনো কেউ মারে না। আর যে মারে সে গঙ্গার চর থাপ্পড় খেয়ে 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 অভ্যস্ত থাকে, তার কারণেই মারে। গঙ্গার চর থাপ্পড় খায় তারপরে গঙ্গাকে মারে। এর বাইরে কেউ কেউ গঙ্গার গায়ে হাত তুলতে পারে না। ওই যে আমার চেলারা, ওদেরকে জিজ্ঞেস করো, ওরাই সবটা বলে দেবে। এ কথা শুনে দেখা যায় ভয় পেয়ে যায় অহনা। তখন মেঘনাথ সেখানে দাঁড়িয়ে থেকে বলতে থাকে, অহনার দ্বারাই কিচ্ছু হবে না, এই মেয়েটা সবকিছু ঘেঁটে দিল। এরপরে গঙ্গা বলতে থাকে, গঙ্গাকে মারা এতটাও সহজ নয়। আমাদের আমাদের এই যে হাতটা দেখছেন, পয়সা কুড়োনো হাত, ছোট থেকে
জলে ডুব দিয়ে পয়সা কুড়িয়েছি। এই হাতের মার যদি একবার খান না, আপনাদের এই নরম হাতটা একদম ভেঙে গুড়িয়ে যাবে। এই কথা শুনে অহনা আরো রেগে যায়। এরপরে দেখা যায় তখন তখন গঙ্গার বান্ধবীরা বলতে থাকে, হ্যাঁ, আমাদের গঙ্গাকে কিন্তু কেউ কখনো মারতে পারে না। আমাদের গঙ্গার হাতে যা শক্তি না, একদম আপনার এই নরম হাতটা ভেঙে গুড়িয়ে দেবে। এরপরে এরপরে দেখা যায় গঙ্গা বলতে থাকে, আসলে আসলে উনি নাটক করছিলেন। কারণ কারণ উনি ওনাকে স্যানিটাইজার বাবু এতগুলো কথা বললেন, সেগুলো শুনে উনি জ্ঞান হারিয়ে ফেললেন। আমি তো দেখলাম ওনার পাটা নড়লো। উনি উনি যে নাটক করছিলেন, এতেই তো আমি বুঝতে পারলাম জ্ঞান হারিয়ে ফেললে কি কেউ পা নাড়াতে পারে, চোখের পাপড়ি নাড়াতে পারে? তাই তো এই থেরাপিটা দিলাম। দেখুন, এই থেরাপিটা অবশ্যই কাজ করে গেল। এই থেরাপিটা খুব ভালোভাবে কাজ করে, কিন্তু আমাদের বেলায় না এই থেরাপিটা কাজ করে না। কারণ কারণ আমরা সত্যি সত্যি জ্ঞান হারিয়ে ফেলি, আমাদের অনেক সময় লাগে। কিন্তু কিন্তু উনি তো জ্ঞান হারায়নি। এই জন্য দেখুন কত তাড়াতাড়ি কাজে লেগে গেল। এরপরে দেখা যায় তখন অহনা অহনা বলতে থাকে, আমি আমি তোমাকে ছাড়বো না গঙ্গা, আমি তোমাকে ছাড়বো না। তখন তখন গঙ্গা বলতে থাকে, তুমি তুমি এত যদি ভালোবেসে থাকতে স্যানিটাইজার বাবুকে, তবে তবে কেন ওনার পাশে থাকোনি? ওনাকে কেন এভাবে কষ্ট দিয়ে গেছো বলো? তুমি তুমি কি ভেবেছো গঙ্গা এতটাই সস্তা? আমরা আমরা গরিব বলে আমাদের কোনো মান সম্মান নেই, আমাদের কোনো হেজিটেট বোধ নেই? তখন তখন দেখা যায় অহনা অর্জুনকে বলতে থাকে, কি ব্যাপার অর্জুন, চুপচাপ দেখছো দেখছি, কি কিছু বলবে না? তোমার বউ আমাকে এতগুলো কথা শোনালো, আমাকে এভাবে শাসাচ্ছে, তুমি ওকে কিচ্ছু বলবে না? তখন গঙ্গা বলতে থাকে, উনি কি বলবেন? ওনার ওনার কোনো বলার তো কথা নেই এখানে। তুমি আমার সঙ্গে অসভ্যতম করেছো, আমি তাই তোমাকে কথা শুনিয়েছি। এটা এটা আমি নিজের হয়ে নিজে প্রতিবাদ করেছি। তখন অহনা বলতে থাকে, আমার যেহেতু এখানে কোনো মূল্য নেই, তবে পৃথিবীতে থেকে আমার কোনো দরকার নেই, তাই আমি পৃথিবী ছেড়েই চলে যাব। এই বলে দরজা লাগিয়ে দেয় অহনা। এরপরে দেখা যায় দরজা লাগিয়ে বলতে থাকে, তোমরা কি ভেবেছো আমাকে এভাবে ঠকিয়ে নিজেরা শান্তি পাবে? কিছুতেই পাবে না। আমিও মরবো, তোমাদেরও ফাঁসাবো, তোমাদের কিছুতেই সুখে সংসার করতে দেব না। এই বলে দেখা যায় অহনা একটি রোনা নিয়ে ফ্যানের সঙ্গে ঝুলতে থাকে। এদিকে অর্জুনের বৌদি বারবার ডাকতে থাকে অহনাকে বারবার ডাকতে থাকে আর বলতে থাকে, প্লিজ অহনা, পাগলামো করো না, দরজাটা খুলে দাও। কিন্তু কোনোভাবেই অহনা দরজা খোলে না। এরপরে মেঘনাথ এসে বলতে থাকে, অহনা, এরকম পাগলামো করে কি হবে বলো? এরকম পাগলামো করো না। তখন তখন অর্জুনের বৌদি বলতে থাকে, সত্যি অর্জুন, তোমার জন্যই মেয়েটার আজকে এই অবস্থা। তুমি এভাবে ওকে বকতে গেলে কেন বলো তো? তুমি যদি এভাবে ওকে না বকতে, তবে তো আর ও এভাবে রাগ করতো না, তাই না? রাগ করে তো দরজাটা লাগিয়ে দিত না। তখন দেখা যায় এদিকে গঙ্গা মনে মনে বলতে থাকে, এই মেয়েটা এই মেয়েটা অবশ্যই নাটক করছে। স্যানিটাইজার বাবুকে কি করে থামানো যায় সেটার জন্য নাটক করছে। আমি চাইলে এক্ষুনি এক্ষুনি ওর নাটকটা ধরে দিতে পারি, কিন্তু কিন্তু আমি এখন কিচ্ছু করব না। দেখি আগে ও দরজাটা খোলে কিনা, আর সময় হলেই সবটা দেখিয়ে দেব। এরপরে দেখা যায় সবকিছু ঠিকঠাক হয়ে গেলে বিদায়ের সময় গঙ্গাকে নিজের মায়ের ঋণ শোধ করতে বললে, তখন অর্জুন বলতে থাকে, গঙ্গা, এরকম এরকম কিছু হয় না। মায়ের ঋণ কখনো শোধ করা যায় না, আর এই নিয়মটা না মানলে কোনো অমঙ্গল হবে না। তাই এই নিয়মটা তোমাকে মানতে হবে না। নিজের মায়ের ঋণ কখনো কি শোধ করা যায় বলো? এরপরে গঙ্গা গাড়ির মধ্যে কান্না করলে, তখন অর্জুন বলতে থাকে, তোমার কি করলে কান্না থামবে বলো তো? তখন গঙ্গা বলতে থাকে, আমার ঝাল খেলে কান্নাটা থেমে যাবে। লঙ্কা থাকলে লঙ্কা দেবেন? তখনই দেখা যায় অর্জুন গঙ্গাকে ফুচকার দোকানে নিয়ে গিয়ে ফুচকা খাওয়াতে থাকে।